সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা আজকে সকালে বেশ আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাজিলের ম্যাচটি উপভোগ করলেন হাইতির সঙ্গে, যেখানে ব্রাজিল 3 গোলে হাইতিকে বিশ্বকাপ থেকেই বিদায় করে দিল। তো ব্রাজিল সমর্থকরা অবশ্যই অনেকটাই আনন্দে আছেন, তবে সামনে অনেক কঠিন লড়াই আছে, সেটাও ব্রাজিল সমর্থকদের মাথায় রাখতে হবে। আমরা আজ সেই ব্রাজিলের জয় সূচনা দিয়ে আলোচনাটা শুরু করব। বরাবরের মতো আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। হীরা ভাই, আমি প্রথমেই, যদি আপনি কিছু মনে না করেন, যে ব্রাজিল স্পেন যে শুরুটা করেছিল খেলায়, আর ব্রাজিলের শুরুটাও আমরা দেখলাম, মোটামুটি মুখ থুবড়ে পড়ার মতো একটা পরিস্থিতি ছিল। সেই জায়গায় ব্রাজিল আজকে হাইতির বিপক্ষে 3 গোলে জয়লাভ। তো মরক্কোর সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল, এবং সেটা আমরা আগেও প্রেডিকশন করেছিলাম যে মরক্কোর সাথে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো হাইতির সাথে সবাই, আমি যদি সোশ্যাল মিডিয়ার সমালোচনার কথাই বলি, যে ব্রাজিল সমর্থকদের অনেকটা নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে। ব্রাজিল যদিও জয়লাভ করেছে, কিন্তু বিশেষ করে আর্জেন্টিনার ভক্তরা বা হচ্ছে জার্মানি ভক্তরা বা স্পেন ভক্তরা, যে তাদের একটা যুক্তি হচ্ছে হাইতি দুর্বল দল। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন, এবং ব্রাজিলের এই যে জয় সূচনা? হ্যাঁ, ব্রাজিলের জয়টা হচ্ছে যে এটা একটা প্রত্যাশিত জয়, এতে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে হাইতি ব্রাজিলের থেকে প্রায় 84 এতে আছে ফিফা র্যাঙ্কিংয়ে, ব্রাজিল হচ্ছে 6। তো যোজন পার্থক্য। কিন্তু খেলার যদি বাস্তব চিত্র আপনি দেখেন, তাহলে হচ্ছে যে হাইতি আর স্কটল্যান্ড ম্যাচটা আমরা দেখব। তো ওখানে কি হয়েছে, যে স্কটল্যান্ড কিন্তু হাইতির সঙ্গে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই ছিল, ওখানে সমানে সমান। স্কটল্যান্ড হচ্ছে বিশ্বকাপ বাছাইয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসছে, সেই একটা দলের সঙ্গে হাইতি যেভাবে খেললো, তো আমার কাছে মনে হয়েছে যে হাইতি খুবই ভালো একটা দল, এতে কোনো সন্দেহ নেই। তো হাইতির সাথে যে আজকে যে ম্যাচটা হলো, ব্রাজিল তাদের স্বরূপে ফিরেছে, এটাই বলবো। ম্যাচটা কখনোই এরকম না যে আপনি এখানে বিশ্বকাপ যারা খেলতে আসছে কেউই কিন্তু দুর্বল না। কোনো প্রতিটা দেশ তাদের নিজস্ব অঞ্চল থেকে তারা কিন্তু বাছাই পর্ব পার হয়ে যোগ্যতা অর্জন করে, হ্যাঁ একদম যোগ্যতা অর্জন করে তারপরে আসছে। হাইতি যেখান থেকে আসে সেখানে কিন্তু ত্রিনিদাদ টোবাগো এবার চান্স পায়নি, তারপরে কোস্টারিকা চান্স পায়নি, তারপর জ্যামাইকা চান্স পায়নি। এদের পরীক্ষিত বিশ্বকাপের কয়েকটা দল, তারা কিন্তু তাদেরকে হারিয়ে কিন্তু হাইতি এখানে আসছে। তো আমি বলবো যে সেক্ষেত্রে হাইতি অবশ্যই একটা ভালো দল। তাদের ডিফেন্স, মাঝমাঠ মোটামুটি বেশ ভালোই। তো ব্রাজিলের মতন দল, ব্রাজিল তো আজকে খেললো যে তাদের মাউতেস কুনহা যে গোল দুটা করলো, এটা অসাধারণ একটা ব্যাপার। তারপরে ভিনিসিয়াস জুনিয়র শেষ গোলটা করলো। এই ধরনের টিমের সাথে এই পারফরমেন্স তারা আজকে ফার্স্ট হাফে যেটা খেললো অসাধারণ ছিল, এবং এটার ফলে তারা পেয়েছে যে 3টা গোল ফার্স্ট হাফেই হয়ে গেছে। এখানে আসলে হাইতির শেষ পেরেকটা দেওয়া হয়ে গেছে। সেকেন্ড হাফে এসে হাইতিও কিন্তু বেশ ভালো খেলেছে, তারা মাঝমাঠে ভালো খেলেছে, ডিফেন্সে ভালো খেলেছে। এখন আক্রমণের জায়গাটা হাইতির যতটুকু সাধ্য ছিল ততটুকু করেছে। তো আসলে গোল করার মতন আর কি ওই সিচুয়েশন হাইতির আসলে আমি বলবো যে নাই। আসলে বড় দলগুলোর সাথে যে গোল করার বড় দলগুলোর যে দেয়াল থাকে একটা, তাদের ডিফেন্সিভ দেয়াল, সেই দেয়াল ভাঙার মতন ক্যাপাসিটি আসলে হাইতির আমার কাছে মনে হয়েছে যে অনেকটাই দুর্বল ছিল, যে কারণে হাইতিকে সেটা মাসুল গুলতে হয়েছে। আজকে দ্বিতীয় ম্যাচেই তারা আসলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তো ব্রাজিল তাদের স্বভাব সুবল খেলেই, এটা কিন্তু আসলে একটু মন খারাপ করার মতো বিষয়, যে মানে হাইতির মতো একটা দল এত কষ্ট করে আসলেও বিশ্বকাপের সেকেন্ড ম্যাচে আমরা দেখবো আসলে এই টুর্নামেন্টে নেক্সট ম্যাচ শেষ হলে আমরা দেখবো যে অনেক দল একদম নিশ্চিত হয়ে গেছে বা প্রায় নিশ্চিত, এরকম কোনো যে বিদায় নেওয়া। আচ্ছা, আমি গতকালকের খেলা থেকে যদি আমার ছোট্ট অবজারভেশনে আমি যদি বলি, যে সেকেন্ড হাফ পর্যন্ত, মানে হাফ পর্যন্ত যে খেলাটা খেললো ব্রাজিল, সেকেন্ড হাফে মনে হলো যে তারা মনে হয় সুযোগ পেলে আরো কয়েকটা গোল করতে পারতো।
মানে গোল করার সুযোগ ছিল, কিন্তু তারা আসলে তখন আর গোল না করে হাইতি যেন কোনোভাবে আর গোল দিতে না পারে, সেকেন্ড হাফে যেন কোনো ধরনের গোলই না হয় হাইতির পক্ষ থেকে, সেদিকে ফোকাস ছিল বিষয়টা কি এরকম ছিল? হ্যাঁ, মানে এটা হচ্ছে যে বড় দলগুলোর ক্ষেত্রে এটা হয়, কারণ হচ্ছে যে যেহেতু তারা প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করে আসছে, সেকেন্ড ম্যাচটা তাদের জন্য একদম ডু অর ডাই ছিল। ব্রাজিলের জন্য বিশেষ করে এই ধরনের দল যারা আছে, ব্রাজিল, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, তাদের জন্য এরকমই হওয়ার কথা, যে মানসিকভাবে তারা চেয়েছিল যে এই ম্যাচটা কোনোভাবে একটু জিতি। সেকেন্ড রাউন্ড থেকে তো তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলবে, এবং তখন বিদায় নিলেও ইয়া থাকবে না, কষ্ট থাকবে না যে ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নিল না, এরকম একটা ব্যাপার। তো ফার্স্ট রাউন্ডটা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে ব্রাজিলের কাছে। তারা তাদের স্বাভাবিকভাবে ওই যেই খেলাটা দরকার, যে গোল করার থেকে গোল না খাওয়াটা, ক্লিন শিট রাখা, যে তিন গোলে থাকি, 3 গোলে আছি, গোল হজম না করা, এটাই তারা করেছে এবং সাকসেসফুলি করেছে। এটা ঠিকই আছে আমার মনে হয়। হ্যাঁ, আপনি বলেছেন ঠিকই, তারা হয়তো চেষ্টা করলে আরও গোল দেওয়ার সম্ভাবনা তৈরি করতে পারতো, সেটা তারা করেনি। আমার কাছে মনে হয়েছে তো তাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল না খাওয়া। আচ্ছা, আমি এখানে এই ব্রাজিল ইস্যুতেই একটা, যেহেতু মানে বিদায় পর্ব শুরু হয়ে গেছে, আমি এখানে একটা বিষয় একটু আনতে চাই। সেটা হচ্ছে যে মানে খুব আকস্মাৎভাবে তুরস্কের মতো দল একদম ঝড়ের মুখে পড়ে ঝরে গেল। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? মানে এইটা আমার কাছে তুলনামূলকভাবে আসলে একটু অনাকাঙ্ক্ষিতই ছিল, যে তুরস্ক এভাবে ঝরে পড়ে যাবে। আশা করছিলাম যে তুরস্ক একটু মানে মোটামুটি টেনে টুনে হলেও কিছু দূর যাবে, অনেক দূর যাওয়ার কথা। তুরস্ক এবার ডার্ক হর্স হিসাবে আসছে, তো সেখানে তুরস্ক 2টা ম্যাচ খেললো এবং 2টাতেই হার। এটা আসলে মেনে নেওয়ার মতো না। তুরস্কের ফুটবল ফেডারেশন এটা নিয়ে হয়তো দেখবেন আপনি যে প্রতিক্রিয়া জানাবে কি হয়েছে, কারণ পরপর 2টা ম্যাচে, একটা ম্যাচেও কিন্তু তুরস্ক হারার কথা না, জয়লাভ করার কথা, ড্র করলেও হতো না, সেখানে তার হেরেছে। এবং কাদের সাথে? প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে 2-0 গোলে, আর আজকে হারলো তারা প্যারাগুয়ের সঙ্গে 1-0 গোলে। প্যারাগুয়ে একদম খেলার 2য় মিনিটে একটা গোল দিয়ে দিল আকর্ষক। তো ওই হঠাৎ গোলের যে একটা ঝড় গেল, ওই গোলটাই তাদের কাল হয়ে গেল। এবং তুরস্কের বিদায়টা খুবই দুঃখজনক, কারণ হচ্ছে তাদের দেশে আর্দে গুলারের মতন বিশ্বমানের একজন প্লেয়ার, তাদের অনেকেই, তুরস্কের প্রায় 6-7 জন প্লেয়ার হচ্ছে ইউরোপে খেলে, প্রিমিয়ার লিগ খেলে, বুন্দেসলিগায় খেলে। তো এরকম একটা দল প্রথম রাউন্ডে পরপর 2টা ম্যাচ, এবং 2টা ম্যাচ কারা? অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে। ইউএসএর ম্যাচটা সামনে, এই গ্রুপে আমরা ধরবো যে ইউএসএ একটু ভালো টিম। তো আমরা কিন্তু শুরুতে ধরেছিলাম যে সবার থেকে ভালো টিম হচ্ছে গত পারফরমেন্সগুলো, গত 1 বছর 2 বছরের, এবং হচ্ছে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী তুরস্কই সবচেয়ে বেটার টিম ছিল এই গ্রুপে। তো এই গ্রুপটা আসলে তুরস্কের জন্য মানে কি বলবো, তারা আসলে তাদের মাঠে যে খেললো, তাদের আর, হ্যাঁ, বিশ্বকাপে অনেকে বলে যে ভাগ্যের বিষয়। আমি বলবো যে তুরস্কের ক্ষেত্রে 2টা ম্যাচেই ভাগ্য একটা ব্যাপার ছিল। আজকের ম্যাচ তুরস্ক দেখেন যে কয়টা গোল দিতে পারতো, সে তুরস্ক 4-5টা গোল হওয়ার কথা, একের পর এক আক্রমণ। একটা পরিসংখ্যান আমি দেখলাম যে 2 ম্যাচে তুরস্ক অ্যাটেম্প্ট নিয়েছে 62 বার। এটা একটা ইতিহাস। আজকে দেখলাম যে এটা রেকর্ড, যে বাদ পড়া কোনো দল 2 ম্যাচে 62 বার অ্যাটেম্প্ট নিয়ে এই বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত হয় না। ইতিহাস নিয়ে প্রথম পর্ব থেকে কেউ বাদ গেছে 2 ম্যাচে। তো অস্ট্রেলিয়ার সঙ্গে একাধিক সুযোগ পেয়েছে, গোলমুখে একের পর এক আক্রমণ, শট। আজকে সকালে দেখলাম প্যারাগুয়ের সঙ্গে তারা মানে একের পর এক ঝড়ের গতিতে আক্রমণ করতেছে, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। তাদের বল দারুণভাবে প্যারাগুয়ের গোলরক্ষক সেভ করলো, কিছু তাদের উপরের বারে লাগলো একটা, হ্যাঁ। তারপরে বাম দিক দিয়ে তারা হচ্ছে একটা লাস্ট মুহূর্তে যে একটা ক্রসে একটা হেড ছিল, হেডটা অল্পের জন্য হয়তো কত 4 আঙ্গুল দূরের পোস্ট থেকে চলে গেল। তো এই জিনিসগুলো তাদের ভাগ্যটা আসলে নেই। ওই আপনি দেখেছেন বোধহয় যে ওইটা যখন মারলো, ক্রসবারের পাশ দিয়ে যখন গেল বলটা, তখন হচ্ছে ওই খেলোয়াড় ওখানে হচ্ছে যে একদম ওখানে বসেই কান্না করে দিল খেলার চলাকারই, যে আসলে আমাদের ভাগ্যটা এখানেই শেষ হয়ে গেল। এবং এটাই কিন্তু মানে খুব বিষাদমাখা করে তুললো তুরস্কের এই বিদায়টাকে। হ্যাঁ, তার খেলা শেষেও এটা দেখলাম যে ওদের 6-7 জন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা বারবার ভাইরাল হচ্ছে, যে সবাই কান্না করছে, আশা নিয়ে আসার পরে সবাই একদম তাদের মাঠের মধ্যে কান্না করে দিয়েছে। সেকেন্ড ম্যাচ শেষে তাদের এরকম কান্না করে বাড়ি ফিরতে হবে, এটা আসলে
দুঃখজনক। তারা এটা আমার মনে হচ্ছে তারা এবার যেই দল নিয়ে আসলো তারা যদি রাউন্ড অফ 32 বা 16-এও বিদায় হতো তখনও তারা কান্না করতো, এমন একটা দল। তারা প্রথম রাউন্ডেই দ্বিতীয় ম্যাচে সেই কান্না করতে হলো, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিই, সেটা হচ্ছে যে আজ রাতে আরেকটি ম্যাচ কিন্তু এখনও বাকি আছে, আজকের দিনের ম্যাচ এখনও শেষ হয়নি। আজ রাত 11টায় আপনারা দেখবেন নেদারল্যান্ডস ভার্সেস সুইডেন, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 11টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবং আমি হীরাবাইয়ের কাছে আবারও আসার আগে আমি গতকাল থেকে যে ম্যাচগুলো হচ্ছিল সেটি একটু বলে দিই। গতকালকে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভার্সেস অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ভার্সেস মরক্কো, ব্রাজিল ভার্সেস হাইতি, যেটা সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল আজকের, এবং তুরস্ক ভার্সেস প্যারাগুয়ে, যেখানে তুরস্ক বিদায় নিল, এবং ব্রাজিল ভার্সেস হাইতি ম্যাচে হাইতি ঝরে পড়ল। তো হীরা ভাই, ব্রাজিল ভার্সেস হাইতি এবং তুরস্ক প্যারাগুয়ে তো আসলে গেল, ছোট্ট করে যদি একটু আলোচনা করি যে স্কটল্যান্ড ভার্সেস মরক্কো এবং ইউএস ভার্সেস অস্ট্রেলিয়া। মরক্কো একটা শক্তিশালী দল এবং তারা মানে প্রথমে এসেই ব্রাজিলকে যেভাবে নাকানি চুবানি খাইলো, তো সেটা আসলে আর নতুন করে কিন্তু তো স্কটল্যান্ডও তো আসলে ঝরে পড়লো মরক্কোর সঙ্গে, 0 মরক্কো 1। তো এখানে স্কটল্যান্ডের বিষয়ে আসলে আমি অনেকের আর্টিকেল পড়ছিলাম যে অনেকে আশা করছিল যে মরক্কো আসলে স্কটল্যান্ডের সাথে আরও বেশ কয়েকটি গোল করবে, কিন্তু মরক্কো 1 গোলেই আসলে থেমে গেল। এটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে স্কটল্যান্ড তো 1 পয়েন্ট আছে তাদের, তো হাইতির সঙ্গে না 3 পয়েন্ট আছে, তো হাইতির সঙ্গে জয়লাভের কারণে তাদের যেহেতু 3 পয়েন্ট আছে, আজকের ম্যাচটা স্কটল্যান্ডের যেহেতু লাস্ট ম্যাচ ব্রাজিলের সঙ্গে, তারা যদি আজকে ড্রও করতে পারতো তাহলে মোটামুটি গ্রুপ রানার আপ অথবা তৃতীয় হয়ে তাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার একটা খুবই ভালো সম্ভাবনা ছিল। যেহেতু হেরে গেছে সেহেতু তাদের জন্য পথটা অনেক কঠিন হয়ে গেল স্কটল্যান্ডের জন্য। তো তারা আজকের ম্যাচটা মরক্কোই ভালো খেলেছে নিঃসন্দেহে, স্কটল্যান্ড তাদের সর্বসাধ্য দিয়ে চেষ্টা করেছে, কিন্তু স্কটল্যান্ড আসলে মরক্কোর ওই ধারায় ওই ইয়েতে কাজ করে না, তাদের যে গতিটা স্কটল্যান্ডের সেটা আজকে থেমে গেছে মরক্কোর ডিফেন্স লাইন এবং মাঝমাঠে গিয়ে। তো স্কটল্যান্ডের জন্য অনেকটা বিদায়ের ক্ষণ আমি বলবো, কারণ হচ্ছে যে তাদের যদিও 3 পয়েন্ট আছে, ব্রাজিলের সঙ্গে তাদের কমপক্ষে ড্র করতে হবে অথবা জিততে হবে, সেটা খুবই ডিফিকাল্ট যেহেতু মরক্কোর ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছে। আর মরক্কো প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে হয়েছে, তারা সেখানে ড্র করলো। মরক্কো কিন্তু একটা জিনিস যদি আমি বলি যে মরক্কো ব্রাজিলের সাথে ম্যাচটাতে মরক্কোর যে আসলে মারমুখী অবস্থানটা ছিল, কালকের স্কটল্যান্ডের সাথে ম্যাচে কিন্তু আসলে ওইরকম মারমুখী অবস্থানটা পাওয়া যায় না। ওইটা আসলে মরক্কো তার মরক্কোর মতন করে খেলে, ম্যাচ বাই ম্যাচ ধরে খেলে, তাদের ব্রাজিলের সঙ্গে যেটা করতে হওয়ার ছিল সেটাই তারা করেছে। স্কটল্যান্ডের সাথে তাদের একটা জয়লাভ করা দরকার ছিল, তারা ওইটা জিতে গেছে। মরক্কো ভালোও খেলেছে অনেকগুলো, আরও 2-1 গোল হতে পারতো মরক্কোর ভাগ্য সহায় থাকলে, সেটা হয়নি। তো মরক্কোর যেহেতু লাস্ট ম্যাচটা হচ্ছে হাইতির সঙ্গে, সেহেতু হাইতি আপনি জানেন যে খুব একটা ভালো খেলছে না এবার, তো সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে হাইতির সঙ্গে ম্যাচটা যদি মরক্কো জিতে যায় তাহলে মরক্কো কত গোলে জিতবে সেটা হচ্ছে ব্যাপার। ব্রাজিল যেহেতু 3 গোলে জিতলো, মরক্কো যদি 4 গোলে জিতে লাস্ট ম্যাচটা, তাহলে আসলে ব্রাজিলের জন্য ডিফিকাল্ট হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আর ব্রাজিলের ম্যাচ আছে স্কটল্যান্ডের সাথে, এই ম্যাচটা খুবই চমৎকার একটা ম্যাচ হবে। ওই ম্যাচে ব্রাজিলের জন্য মোটেই সহজ হবে না, স্কটল্যান্ড যথেষ্ট ভালো টিম, তারা মরক্কোর সাথে খেলাটাই আমরা বুঝলাম, হাইতির সঙ্গে তারা জিতেছে। সো মরক্কো যদি তাদের ওই খেলাটা খেলতে পারে, ভালো খেলে, তাহলে হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, ব্রাজিল হয়তো রানার আপ হতে পারে। আর বললেন যে ইউএসএ এবং অস্ট্রেলিয়ার খেলা, তো অস্ট্রেলিয়া হচ্ছে যে প্রথম ম্যাচে যেইভাবে দেখলাম যে তেরে ফুরে খেললো একদম, এই ম্যাচটা খুবই মেরে একটা ম্যাচ হলো, যে অস্ট্রেলিয়ার ওই ধারটাই ছিল না ইউএসের একের পর এক আক্রমণে প্রথমার্ধে, এবং তারা যে প্রথম যে আত্মঘাতী গোলটা খেলো এটা খুবই আনফর্চুনেট, এবং বলটা যেভাবে পা দিয়ে স্লাইড করতে চেয়েছিল, আমি দেখলাম যে পাটা যেদিকে ঘুরালো একদম গোল মুখে ঘুরালো, এবং সোজা ওটাই হলো যে গোলের সোজা চলে গেল এবং সরাসরি গোল হয়ে গেল। এবং এই ধরনের ম্যাচে, এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়া তো একেবারে অ্যামেচার দল না, তাদের একজন সেন্টার ডিফেন্ডার যদি এরকম কাজ করে, সেটা তাদের জন্য, দলের জন্য এরকম আত্মঘাতী গোল এই ধরনের ম্যাচের শুরুতেই
তাদেরকে পিছিয়ে দেয় এবং পরবর্তীতে তারা আক্রমণ করে আরও একটা গোল করে ফার্স্ট হাফে। একটা আত্মঘাতী গোল হওয়া মানেই তো আসলে নিজের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাওয়া। আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এবং সেটাই হয়েছে। এবং পুরো ম্যাচে আমি দেখলাম যে ওইভাবে অস্ট্রেলিয়া আর ওই আগের মতো তেড়ে ফুরে খেলার কোনো অবস্থাই ছিল না। ইউএসএ ভালো খেলো, আমেরিকার এই জয়টা প্রত্যাশিত ছিল, তারা জিতেছে। আমেরিকার পরের ম্যাচটা হচ্ছে তুরস্কের সঙ্গে। ওই ম্যাচে যদি তারা জয়লাভ করে তারা তো পূর্ণ 9 পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ড্র করলেও হবে। যদি হেরে যায় তুরস্কের সঙ্গে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া যদি পরের ম্যাচটা যদি প্যারাগুয়ের সঙ্গে জিতে এবং একাধিক গোলে জিতে, তাহলে অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, এরপরে আমি যেতে চাই পরের ম্যাচগুলোর আলোচনায়। তবে ম্যাচ আছে রাতে। হ্যাঁ, আজকের রাতের ম্যাচটা নিয়ে আমি যেটা বলবো যে নেদারল্যান্ডস আর সুইডেন, এখানে ভারী দল হিসাবে কাকে দেখছেন? দেখেন, এই ম্যাচটা মানে প্রথম রাউন্ড শেষে আগে থেকেই দুটা দলই খুব ব্যালেন্স টিম, ইউরোপের দুটা দল। নেদারল্যান্ডস এবং সুইডেন কিন্তু দুইটা দলই কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার, হ্যাঁ, ইউরোপের। তো তারা ওই শীতের মধ্যে থেকে আসছে খেলতে, এই গরমের মধ্যে খেলছে, কষ্ট হচ্ছে তাদের। তো নেদারল্যান্ডসের জন্য এই ম্যাচটা ডু অর ডাই হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি জানেন যে সুইডেন তাদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে মোটামুটি বিধ্বস্ত করে দিছে, 5 গোল দিয়ে দিছে। তো 5-1 গোলে জেতার পরে সুইডেন একদমই ফুরফুরা। নেদারল্যান্ডস প্রথম ম্যাচেই 1-1 গোলে ড্র করলো জাপানের সঙ্গে। এখন এই ম্যাচে এসে যদি নেদারল্যান্ডস ড্র করে, তাদের হবে 2 পয়েন্ট, সুইডেনের হবে 4 পয়েন্ট। যদি সুইডেন জিতে, সুইডেনের হবে 6 পয়েন্ট, সুইডেন কিন্তু সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। নেদারল্যান্ডসের হবে 1 পয়েন্টে থাকবে। সেই ক্ষেত্রে নেদারল্যান্ডস পরের ম্যাচে তিউনিসিয়ার সঙ্গে জিতলেও হবে 4 পয়েন্ট। আর আজকে যদি তিউনিসিয়া এবং জাপানের মধ্যে খেলা যদি জাপান জিতে, নেদারল্যান্ডস আরও চাপে পড়বে। তারা 4 পয়েন্ট হলেও কিন্তু পরের ম্যাচ মানে পরের রাউন্ডে যাওয়া তাদের জন্য ডিফিকাল্ট হবে, বা গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার আপ হওয়াও খুব ডিফিকাল্ট হবে। সো আমি বলবো যে নেদারল্যান্ডসের মতো দল, নেদারল্যান্ডসের মূল প্রবলেমটা কি কোথায় জানেন? যে নেদারল্যান্ডস যদি এই গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে, তাহলে কিন্তু পরের ম্যাচেই হচ্ছে তাদের ব্রাজিলের সঙ্গে খেলা পড়বে, যদি ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আর ব্রাজিলের সাথে ব্রাজিল নেদারল্যান্ডসের খেলা হয়ে গেলে মানে আপনি শিরোপা প্রত্যাশী দুইটা দলের শুরুতেই একদম নকআউট পর্বের শুরুতেই দ্বিতীয় রাউন্ডে যেই ব্রাজিল এবং নেদারল্যান্ডস খেলা পড়বে, এবং নেদারল্যান্ডস চাইবে এই জায়গাটা এড়ানোর জন্য তারা যে কোনোভাবেই মানে ম্যাচটা যায়। কারণ হচ্ছে সুইডেনের সাথে যদি খেলা পড়ে, সুইডেন যতই জিতে আসুক, তাদের একটা মানসিক দিক থেকে তারা কিন্তু ওই জায়গাটা রিলিফ থাকবে যে সুইডেনের সাথে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা দেখি। কিন্তু নেদারল্যান্ডস তো 3 বারের বিশ্বকাপ ফাইনাল খেলা দল এবং তারা টোটাল ফুটবল খেলে, তাদের সেই ঐতিহ্য আছে। সেই ক্ষেত্রে আজকে যদি কোনো মতে যদি ম্যাচটা ড্র হয়, তাহলেও কিন্তু নেদারল্যান্ডসের আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া খুব ডিফিকাল্ট। তো আর না হলেই গ্রুপ রানার আপ হলেও তারা ব্রাজিলের সঙ্গে খেলা পড়বে যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সেই ক্ষেত্রে ব্রাজিলের সঙ্গে ম্যাচ দ্বিতীয় রাউন্ডে এড়ানোর জন্য ব্রাজিল মানে তুমুল মানসিক চাপের চাপের মধ্যে। তো এটা করার জন্য ব্রাজিল আজকে নেদারল্যান্ডস চাইবে যে ম্যাচটা যে কোনোভাবে জিতে, এবং সুইডেন চাইবে, সুইডেনও চাইবে একই জিনিস, যে ব্রাজিলকে এড়ানোর জন্য আমরা এই ম্যাচটা জিতি। আচ্ছা, আমি তাহলে এবার পরবর্তী ম্যাচগুলোতে যাই। দর্শকদেরকে একটু বলে দিই যে আগামীকাল রাত, অর্থাৎ আজ দিবাগত রাত 2টা থেকে আবার খেলা শুরু হচ্ছে। এখানে হচ্ছে গ্রুপ ই এবং এফ এর খেলা পাবেন। দিবাগত রাত 2টায় খেলা হচ্ছে জার্মানি এবং আইভরি কোস্টের সাথে। সকাল 6টায়, অর্থাৎ 2টার পরে একটা বিশাল গ্যাপ দিয়ে আবার সকাল 6টায় হচ্ছে ইকুয়েডর এবং কিউরাসাও। আর সকাল 10টায় হচ্ছে তিউনিসিয়া এবং জাপান, এবং আগামীকাল রাত 10টায় স্পেন ভার্সেস সৌদি আরব। তো হীরা ভাইয়ের কাছে আবার আসি। কালকের যে 4টা ম্যাচ, এই 4টা ম্যাচে আমি যদি সবচেয়ে হেভি ওয়েট ধরতে চাই, তাহলে হচ্ছে জার্মানির সাথে খেলা পড়ছে আইভরি কোস্ট, এবং ওদিকে থাকছে হচ্ছে কিউরাসাও এবং ইকুয়েডর। কিউরাসাও আগের ম্যাচে হারলো এবং তাদের আসলে তারা অলরেডি হতাশাগ্রস্ত, তাদের সম্ভাবনা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আর এরপরে থাকতেছে তিউনিসিয়া, জাপান, এরা মোটামুটি এখনও সিকিউর অবস্থায় আছে। আর হচ্ছে স্পেন, সৌদি আরব,
আমি জার্মানি আইভরি কোস্ট হেভি ওয়েটটাতে পরে আসি। স্পেন সৌদি আরব, আপনার দলটা দিয়ে শুরু করি যে স্পেন ভার্সেস আচ্ছা, সৌদি আরবটা কেমন এটা তো কিভাবে দেখছেন? আগামীকাল রাতে, হ্যাঁ তাও বলি যে আগামীকাল স্পেনের জন্য ব্রাজিলের মতন একই অবস্থা, দেয়ালে পিঠ থেকে গেছে। প্রথম ম্যাচে তারা কেপভার্দের সঙ্গে ড্র করার পরে কেপভার্দের ওই যে মানব বন্ধন, সেই তাদের যে ডিফেন্সে যে মানব ঢাল, একদম মানব ঢাল, এটাকে ওরা রয়টার্স নিউজ করলো যে এটা হচ্ছে চীনের প্রাচীর কুরাসায়ের, হ্যাঁ। তো এইটা ভাঙতে না পারা, তবে হ্যাঁ এটাও সত্য যে ব্রাজিল মরক্কোর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছে, হ্যাঁ। তারপরে নেদারল্যান্ডস জাপানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে, বড় দলগুলোর কথা বলছি আর কি। তো এই স্পেনের কিন্তু সেটা না। স্পেন পুরাটা টাইম প্রায় 80% বল পজিশন রেখে তারা একের পর এক বল থ্রো করেছে, বিদ্যুৎ গতিতে তারা আক্রমণ করেছে, তারা পুরাটা ঘিরে ফেলেছিল, তারপরে শট নিয়েছে। তো পুরা খেলাটাই তারা কিন্তু কুরাসা মাত্র একটা শট নিয়েছে মানে গোলে পুরা 90 মিনিটে। তো পুরা খেলাটা স্পেনের দখলেই ছিল, স্পেন শুধুমাত্র ওই দেয়ালটা ভাঙতে পারে না। ওইটা তারা চেষ্টা করবে, তারা এই 3 দিনে অবশ্যই তাদের লাফুয়েন্তে অনেক চেষ্টা করেছে তাদের কোচ, যে স্পেনের আপনি জানেন যেখানে লামিন ইয়ামাল আছে তাদের রাইট উইংয়ে, তাদের লেফট উইংয়ে আছে নিকো উইলিয়ামসের মতন প্লেয়ার, তাদের মাঝ মাঠে পেদ্রি, রদ্রি, গাভি এরা খেলে, আপনার সামনে ওয়ারজাবাল খেলে অ্যাটাকিংয়ে, হয়তো দানি অলমো নামতে পারে আজকে, পেছন থেকে কুকারেলা যেভাবে করে সাপোর্ট দেয়, এইরকম একটা টিমের সঙ্গে সৌদি আরবের যে খেলাটা প্রথম ম্যাচে দেখলাম নট ব্যাড, কিন্তু তারপরও কিন্তু তারা মোটামুটি একটা ঝড়ের কবলে পড়েছিল উরুগুয়ের। তো এই অবস্থায় আমার মনে হয় যে স্পেনের ঝড়ের সামনে স্পেনের ঝড়ের সাথে এই দেয়ালে পিঠটাকে যাওয়া, স্পেনের সামনে ক্ষুধার্ত বাঘের সামনে পড়াটা আর কি, এটা সৌদি আরবেরও ভাগ্য খারাপ যে তারা পড়লো। তো ম্যাচটা আমার মনে হয় যে একতরফা হতে পারে। তো আমি যদি এর আগের ম্যাচগুলো বলি, আজকে যেটা বললেন যে জার্মানি কুরাসাওর মধ্যে কুরাসাও না জার্মানি আইভরি কোস্ট, তো কুরাসাওকে জার্মানি কিন্তু 7টা গোল দিয়েছে, কিন্তু তার একটা গোল হজমও করেছিল। ইকুয়েডরের সঙ্গে ইকুয়েডর খুব ভালো দল, ভাগ্য খারাপ তাদেরও যে তারা আইভরি কোস্টের সঙ্গে আসলে লাস্ট সময় এসে একটা গোল খেয়ে গেছে। তো সেই আইভরি কোস্টের সঙ্গে গোল খাওয়ার পরে ইকুয়েডরও আজকে থাকবে একেবারেই মারমুখী। তারা ইকুয়েডর আজকে কুরাসাওয়ার সঙ্গে একটা ভয়াবহ ম্যাচ হবে আমার মনে হচ্ছে, যে ইকুয়েডরের সামনে আরেকটা ঝড় উঠতেছে, জার্মান ঝড়ের পরে এখন ইকুয়েডর ঝড়ের ল্যাটিন ঝড় বইবে। আর জার্মানি এবং আইভরি কোস্টের খেলাটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে আইভরি কোস্ট প্রথম ম্যাচে জিতে আসছে, তারা অনেকটা চনমনে অবস্থায় আছে, জার্মানিও জিতে আসছে, দুই দলের মধ্যে খেলাটা খুব ইম্পর্টেন্ট হবে। এবং অবশ্যই জার্মানি যেই মাপের খেলা তারা খেলে, সেক্ষেত্রে জার্মানির পক্ষে যাওয়াটাই আমার মনে হয় যে সম্ভাবনা রয়েছে। আর 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 থাকে হচ্ছে তিউনিশিয়া আর জাপানের মধ্যে জাপানের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে জাপান যদি এই ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু তারা 4 পয়েন্ট হয়ে যাবে, এবং 4 পয়েন্ট হয়ে গেলে তারা চ্যালেঞ্জ জানাবে হচ্ছে সুইডেন এবং নেদারল্যান্ডসকে। তো নেদারল্যান্ডসের সঙ্গে কিন্তু তারা ড্র করে আসছে, সেক্ষেত্রে তারা সুইডেনের সঙ্গে জয়ের সম্ভাবনা বেশি। তারা যদি আজকে 4 পয়েন্ট পায়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার তাদেরও সম্ভাবনা আছে। যদি সুইডেন যদি আজকে হারে বা হারুক বা জিতুক, যেটাই হোক, তারা জিতলেও 6 পয়েন্ট হবে, জাপানের সাথে হারলে তো জাপানের হয়ে যাবে আপনার 7 পয়েন্ট, সেক্ষেত্রে জাপান গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর নেদারল্যান্ডস কী হয়, এটা আসলে একটা ভজকট অবস্থা এই গ্রুপটায়। আজকের ম্যাচের উপরে সব নির্ভর করবে যে আসলে কাদের কি অবস্থা। কালকে সকালেই আসলে পরিষ্কার হয়ে যাবে যে এই গ্রুপ থেকে কে যাবে কে যাবে না, কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কে রানার আপ হবে, একদম ক্লিয়ার। আচ্ছা, আমরা বরাবরের মতো যেটা করি যে শেষ করার আগে দিয়ে আমরা যদি একটু প্রেডিকশন, আচ্ছা হ্যাঁ, আমি প্রেডিকশন তো আসলে খুব ডিফিকাল্ট। আজকের রাতের ম্যাচটা দিয়েই আমি শুরু করি। নেদারল্যান্ড ভার্সেস সুইডেন। নেদারল্যান্ডস সুইডেন, আমি তো বললাম এই ম্যাচটা প্রেডিকশন করা খুব ডিফিকাল্ট, দুইটা দলে একদম তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে, এবং আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা ড্র হতে যেতে পারে। আচ্ছা, আর কালকে জার্মানি ভার্সেস আইভরি কোস্ট। জার্মানি 2-1 বা 3-1 জার্মানি জিতবে। 2-1 3-1, ওকে। ইকুয়েডর ভার্সেস কিউরাসাও। 4-0। 4-0, আচ্ছা হ্যাঁ, হতেও পারে। তিউনিশিয়া ভার্সেস জাপান জিততে পারে 3-1। আর স্পেন ভার্সেস সৌদি আরব। এখানে স্পেন যেটা প্রথম ম্যাচে খেললো, ওই জটলা খুলে নেয়,
সেক্ষেত্রে স্পেনের খুব বেশি সম্ভাবনা, মানে অত বেশি গোল দেওয়ার চান্স নাই। 2-1 বা 3-1 স্পেন জিতবে। 2-1 বা 3-1। আচ্ছা, আমি এর বাইরে ছোট্ট একটা ইস্যু একটু ঢুকাতে চাই যে তুরস্ক তো বেশ দুর্বল অবস্থানে চলে গেল। আরেকটা মুসলিম কান্ট্রি আছে ইরান, যদিও আসলে আজকের ম্যাচের সাথে সঙ্গতিপূর্ণ না, তবুও ইরানের ওভারঅল পারফরমেন্সের উপরে, এবং যেহেতু তারা একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থান থেকে এখন উঠে আসছে, চেষ্টা করতেছে, ইরানের বর্তমান অবস্থান কি দেখলেন? এবং হ্যাঁ, মানে আজকের সামনে ম্যাচের সাথে রিলেটেড না হলেও, একটা ম্যাচ আছে, ম্যাচের সাথে রিলেটেড না হলেও এটা কিন্তু যেহেতু খেলারই একটা অংশ, বিশ্বকাপের অংশ, সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকেরই একটা ঘটনা আমি দেখলাম যে ইরান চেয়েছিল, তারা একটা ফিফার কাছে কমপ্লেন করেছে। তারা বলল যে আমাদেরকে, তারা চেয়েছিল যে ইকুয়েডরের সঙ্গে ম্যাচের মাত্র 2 দিন আগে অন্তত ইউএসএতে ঢুকবে। তো যুক্তরাষ্ট্র সেটাও প্রত্যাখ্যান করলো। আপনি জানেন যে এর মধ্যে একটা, এটা অন্য প্রসঙ্গে, যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলেছিল, সেই যুদ্ধের একটা সমাপ্তির দিকে তারা কিন্তু একটা এমওইউতে সাইন করলো, এবং তারা ওখানে বলা আছে যে এই যুদ্ধবিরতিটা 2 মাসের জন্য। তো সব কিছুই ঠিক আছে। তো এটার প্রভাবটা খেলার মাঠে দেখলাম না, এটার প্রতিফলনটা যুক্তরাষ্ট্র এটা দেখায়নি। তাদেরকে ইরানকে তারা ভিসা দেয়নি, তারা ইরানকে ভিসা দিয়েছে, মানে বললো যে 2 দিন আগে খেলার 2 দিন আগে আসা যাবে না, সর্বোচ্চ 1 দিন আগে আসতে পারবে। এখনো দেখেন যে কালকে তারা যুদ্ধবিরতি, পরশুদিন তারা যুদ্ধবিরতি চুক্তিটা স্বাক্ষর করলো, এবং পাকিস্তানের শাহবাজ শরীফ সেটার গ্যারান্টার হলেন। কিন্তু আনফরচুনেটলি এখন পর্যন্ত ফিফার মাঠে সেই মেক্সিকো থেকে এসে আমরা নর্মালি তো, মানে তারা তো আসলে খেলছে, নর্মালি কি হয় যে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করলেও তো আসলে মানুষ, মানে তারা তো দিন শেষে মানুষ। তো এটাই এইটা আসলে কতটা শোভনীয় হচ্ছে, বা ফিফা এটা নিয়ে আসলে কিছু বলছে না? ফিফা বলছে না বলতে আসলে বিষয়টা হচ্ছে যে ফিফার কাছে তারা কমপ্লেন করছে, ফিফা আসলে কি করছে, তারা একের পর এক কমপ্লেন করছে। তাদের আসলে যেই দেশে খেলা হয় সেই দেশের গভর্নমেন্টের উপরে আসলে কারো তো নিয়ন্ত্রণ নাই। মানে ওইভাবে করে ফিফা বলতে পারে, নিন্দা জানাতে পারে, খেলা সরিয়ে নিতে পারে, কিন্তু তারা তাদেরকে বাধ্য করতে পারে না যে তুমি তাদেরকে এই সময়টা আসতে দাও, এরকম ভিসা দাও, এগুলো বলতে পারে না। নিউজিল্যান্ডের সঙ্গে খেলার আগে তারা এরকম একটা চাওয়া ছিল তাদের, আমরা 2 দিন আগে আসি, দিল না, যেতে তারা ঢোকার সময় প্রায় 5 ঘন্টা বসিয়ে রাখলো বর্ডারে। তো এই জিনিসগুলো কালকে বেলজিয়ামের ম্যাচের আগে তাদেরকে বলা হচ্ছে যে এখন তারা 2 দিন আগেও খেলার, তো আগে তো তারা ওইখানে থাকার কথা, এখানে থাকার কথা 4 দিন খেলা শুরুর আগে। বেলজিয়ামের মতো দলের সঙ্গে খেলবে, তাদের একটা মানসিক প্রস্তুতি, তার পুরো 4 দিন ওখানে থাকার কথা, সেখানে তারা 2 দিন আগে আসতে চাইলো, সেটাও দিল না। তারা বলে যে 1 দিন আগে সর্বোচ্চ আসতে হবে, এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। একটা মানসিক প্রেশারের কারণে আমি দেখলাম যে নিউজিল্যান্ডের খেলার মধ্যে, নিউজিল্যান্ড ইরান খেলায়ও কিন্তু এটা ছাপ ছিল। ইরান কিন্তু ওই দিন ড্র করলো, ইরানের এতগুলো 2টা গোল খাওয়ার কথা না, খেলার মধ্যেই এটা একটা স্পষ্ট ছাপ ছিল যে তাদের ড্র করতে হলো। যাই হোক, ড্র করলো। এখন বেলজিয়ামের সাথে খেলায় ইরান তাদের সর্বসাধ্য দিয়ে খেলবে। সেই ম্যাচের আগে 2 দিন আগেও আসতে দিল না, এখন তারা হয়তো 1 দিন আগে যাবে, এবং ম্যাচ সঙ্গে সঙ্গে চলে যাওয়ার একটা নির্দেশনা তাদেরকে দিয়ে দেওয়া হয়। এই মানসিক অবস্থায় তাদের কোচও বললো যে এরকম লেভেল প্লেইং ফিল্ড ফিফা তৈরি করতে পারে না, এবং এরকম একটা মানসিক যন্ত্রণার মধ্যে থেকে এবারে বিশ্বকাপে কোনো দল খেলছে না, আমাদের মতো দুর্ভাগা কেউ নাই। তো সো এটা খুবই আনফর্চুনেট এবং একটা ব্যাপার, এবং খেলা সুলভ মনোভাব আমরা এই বিশ্বকাপে এই ইরানের ক্ষেত্রে দেখলাম না। আচ্ছা, তাহলে আমরা আমাদের পর্যালোচনা আজকের মতো এখানেই শেষ করি। তো দর্শক, এই ছিল বিশ্বকাপ নিয়ে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপের আজকের পর্বের সমাপ্তি। আমরা যে প্রেডিকশন করি, আপনারা হয়তো দেখে থাকবেন যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রেডিকশন নিয়ে কিছু পোল ছেড়ে থাকি। আমরা আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই সেই পোলগুলোতে অংশগ্রহণ করবেন, এবং আমাদের প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশন মিলে কিনা সেটা আমাদের জানাবেন। আপনাদের কি মতামত, বা এই যে আন্তর্জাতিক, মানে খেলা যেহেতু একটা আন্তর্জাতিক ইস্যু, এবং এই খেলার সঙ্গে আন্তর্জাতিক বিশ্ব রাজনীতি সরাসরি জড়িত, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের। আবার দেখা হবে আগামীকাল। পরবর্তী ম্যাচগুলো নিয়ে নতুন বিশ্লেষণায় যাব আমরা। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ভিউজ বাংলাদেশের ফেসবুক পেজ এবং ভিউজ বাংলাদেশের ইউটিউব চ্যানেল ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।